১ জানুয়ারি ২০২৭ সাল থেকে দায়িত্ব নেবেন নতুন কেউ। কিন্তু প্রশ্ন হলো, কে হবেন সেই ব্যক্তি? আর এই দৌড়ে কি সত্যি আছেন বাংলাদেশের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস? প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তার আগে আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। জাতিসংঘ মহাসচিব শুধু একটি সংস্থার প্রধানই নয়, তিনি আসলে পুরো বিশ্বের বিবেকের কণ্ঠস্বর। যুদ্ধ থামানো, জলবায়ু সংকট মোকাবেলা, দারিদ্র্য বিমোচন, পৃথিবীর প্রতিটি বড় সংকটে তাকে সামনে দাঁড়াতে হয়। একদিকে তিনি কূটনৈতিক, অন্যদিকে তিনি সামাজিক ন্যায় বিচারের প্রবক্তা। আর পাশাপাশি তাকে চালাতে হয় প্রায় ৪৪,০০০-এরও বেশি কর্মীর একটি বিশাল আন্তর্জাতিক সংস্থা। কিন্তু এই পদটিতে আসতে হলে পার করতে হয় এক জটিল প্রক্রিয়া, যেখানে মাত্র ৫টি দেশের হাতে থাকে সব কিছু উল্টে দেওয়ার ক্ষমতা। সেই ৫টি দেশ হলো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এদের যে কোনো একজন ভেটো দিলেই যে কোনো প্রার্থীর স্বপ্ন শেষ। এবারের মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে ২০২৫ সালের ২৫ নভেম্বর, যখন সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সভাপতিরা একটি যৌথ চিঠির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোকে প্রার্থী মনোনয়নের আহ্বান জানান। প্রক্রিয়াটা মোট কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপ হলো মনোনয়ন। যে কোনো সদস্য রাষ্ট্র বা রাষ্ট্রগোষ্ঠী একজন প্রার্থীকে মনোনীত করতে পারে। প্রার্থীকে জমা দিতে হয় তার জীবন বৃত্তান্ত, ভবিষ্যৎ পরিকল্পনার ভিশন স্টেটমেন্ট এবং প্রচারণা অর্থায়নের তথ্য। দ্বিতীয় ধাপ হলো ইন্টারেক্টিভ ডায়ালগ। সব প্রার্থী সরাসরি সাধারণ পরিষদের সদস্যদের সামনেই তাদের ভিশন উপস্থাপন করেন এবং প্রশ্নের উত্তর দেন। এপ্রিল ২০২৬-এ ৪ জন প্রার্থী এই পর্ব সম্পন্ন করেছেন, যা সরাসরি সম্প্রচারিত হয়েছে জাতিসংঘের ওয়েব টিভিতে। তৃতীয় ধাপ হলো নিরাপত্তা পরিষদের স্ট্র পোল। নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক ভোটাভুটির মাধ্যমে যাচাই করা হয় কার কতটা সমর্থন আছে। এই পর্বে P5 ভোটার ক্ষমতা সবচাইতে গুরুত্বপূর্ণ। আর চতুর্থ ধাপ হলো আনুষ্ঠানিক সুপারিশ ও নিয়োগ। নিরাপত্তা পরিষদ কমপক্ষে ৯টি ভোট এবং কোনো ভেটো ছাড়াই একজন প্রার্থীকে সুপারিশ করে। এরপর সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হন। জাতিসংঘের মহাসচিব নির্বাচনে একটি অলিখিত কিন্তু শক্তিশালী রীতি আছে, সেটি হলো আঞ্চলিক রোটেশন। এই রীতি অনুযায়ী প্রতিটি মেয়াদে বিভিন্ন অঞ্চল থেকে পালাক্রমে মহাসচিব নির্বাচিত হন। প্রিয় দর্শক, দেখুন ইতিহাসটা একটু। ইউরোপ থেকে ছিলেন ট্রিক বেলাই, তিনি নরওয়ের; দাগ হ্যামারশোল্ড, তিনি সুইডেনের; কুট ওয়াল্ডহেম অস্ট্রেলিয়ার; এশিয়া থেকে উথান, তিনি মিয়ানমারের; বান কি মুন, তিনি দক্ষিণ কোরিয়ার; আফ্রিকা থেকে ব্রুস খালি, তিনি মিশরের; কফি আনান, তিনি ঘানার; লাতিন আমেরিকা থেকে পেরেজ দে কুয়েরো, তিনি পেরুর; আবার ইউরোপ থেকে অ্যান্তোনিও গুতেরেস, তিনি পর্তুগালের। ২০১৭ থেকে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন। এখন হিসেব করলে দেখা যাচ্ছে আফ্রিকার কফি আনান শেষ করেছিলেন ২০০৬ সালে। লাতিন আমেরিকা থেকে মহাসচিব হয়েছিলেন ১৯৯১ সালে পেরেজ দে কুয়ার। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এবার লাতিন আমেরিকার পালা সবচাইতে শক্তিশালী দাবিদার হিসাবে, তবে আফ্রিকাও চাপ দিচ্ছে। প্রিয় দর্শক, এপ্রিল ২০২৬ সাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ৪ জন প্রার্থী মাঠে আছেন। প্রথম প্রার্থী হলেন মিশেল বাশেলে, তিনি চিলির নাগরিক। লাতিন আমেরিকা অঞ্চলের সবচেয়ে আলোচিত প্রার্থী তিনি। দুবার চিলির প্রেসিডেন্ট ছিলেন, ২০০৬ থেকে ২০১০ এবং ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত। এছাড়া তিনি জাতিসংঘের নারী সংস্থা UN উইমেনের প্রথম প্রধান ছিলেন এবং পরে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবেও কাজ করেছেন। তার পক্ষে মনোনয়ন দিয়েছে ব্রাজিল ও মেক্সিকো। মজার বিষয় হলো তার নিজের দেশ চিলি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে মার্চ মাসে। দ্বিতীয় প্রার্থী হলেন রাফায়েল গ্রোসি, তিনি আর্জেন্টিনার নাগরিক। তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর মহাপরিচালক। পারমাণবিক নিরাপত্তা বিষয়ে বিশ্বব্যাপী পরিচিত মুখ তিনি। আর্জেন্টিনা তাকে
মনোনীত করেছে 2025 সালের নভেম্বরে, অর্থাৎ তিনি সবার আগে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন। তৃতীয় প্রার্থী হলেন রেবেকা গ্রিনস্প্যান। তিনি কোস্টারিকার নাগরিক। তিনি ইউএনসিটিএডি বা আংটাডের বর্তমান মহাসচিব। একজন অর্থনীতিবিদ হিসেবে তার পরিচয় এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তার প্রচারণার মূল বিষয় হল লিঙ্গ সমতা এবং উন্নয়নশীল দেশগুলোর আর্থিক ন্যায় বিচার। চতুর্থ প্রার্থী হলেন ম্যাকি সাল। তিনি সেনেগালের নাগরিক। আফ্রিকার প্রতিনিধিত্ব করছেন সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল, যিনি 2012 থেকে 2024 সাল পর্যন্ত দেশটির নেতৃত্ব দিয়েছিলেন এবং আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসনও ছিলেন। আফ্রিকান কূটনীতিক মহলে তিনি জোরালো সমর্থন পাচ্ছেন, কারণ কফি আনানের পর থেকে 2 দশক ধরে আফ্রিকা এই পদে নেই। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের নির্বাচনে ইতিহাসে প্রথমবারের মতো প্রথম নারী মহাসচিব হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে, কারণ 4 জনের মধ্যে 2 জনই নারী। প্রিয় দর্শক, এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমাদের বাংলাদেশের নামের বিষয়। ডক্টর ইউনূসের নাম আসলে কেন উঠে আসছে এখন আলোচনায়? এখন আসি বাংলাদেশের জন্য সবচাইতে আগ্রহের প্রসঙ্গটি নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী অর্থনীতিবিদ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে সদ্য সাবেক প্রধান উপদেষ্টা। তিনি 2024 সালের 8 আগস্ট থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছেন। তাঁর নাম আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মহাসচিবের আলোচনায় কেন আসলে উঠে এসেছে? কারণগুলো স্পষ্ট। 2006 সালের নোবেল শান্তি পুরস্কার তাঁকে বৈশ্বিক পরিচিতি দিয়েছে। ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য মুক্তির ধারণা ছড়িয়ে দিয়েছেন বিশ্বজুড়ে। 30 শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ ভিশন তাকে বৈশ্বিক উন্নয়ন আলোচনায় সক্রিয় রেখেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি আন্তর্জাতিক কূটনীতিতে সরাসরি অংশ নিয়েছেন। তবে এখানে কিছু কঠিন বাস্তবতাও আছে। প্রথমত, তার বয়স এখন 85 বছর, যা এই পদের জন্য একটি বড় প্রশ্নচিহ্ন। দ্বিতীয়ত, এশিয়া থেকে সর্বশেষ মহাসচিব ছিলেন বান কি মুন, যার মেয়াদ শেষ হয়েছে মাত্র 2016 সালে। আঞ্চলিক রোটেশন নিয়মে এশিয়ার দাবি তাই অনেকটাই দুর্বল। তৃতীয়ত হলো, এখন পর্যন্ত কোনো রাষ্ট্র বা রাষ্ট্রগোষ্ঠী আনুষ্ঠানিকভাবে তাকে মনোনয়ন দেয়নি। মনোনয়ন ছাড়া প্রার্থিতাও সম্ভব নয়। চতুর্থত, P5 দেশগুলোর ঐক্যমত্য ছাড়া এই পদ পাওয়া যায় না। আর বর্তমান ভূ রাজনীতিতে সেই ঐক্যমত্য তৈরি করা সহজ কাজ নয়। তাই সংক্ষেপে যদি বলি, ডক্টর ইউনূসের নাম আলোচনায় আছে, কিন্তু তিনি আনুষ্ঠানিক প্রার্থী নন। এটি এখনো অনানুষ্ঠানিক কূটনৈতিক চর্চার পর্যায়ে আছে। এখন প্রশ্ন হলো, 4 জন প্রার্থীর মধ্যে আসলে কে এগিয়ে আছে, অর্থাৎ কার মহাসচিব হওয়ার সম্ভাবনা বেশি? বিশ্লেষকরা বলছেন মিশেল বাশেলে এখন পর্যন্ত সবচাইতে শক্তিশালী অবস্থানে আছেন, কারণ তার জাতিসংঘের ভেতরে দীর্ঘ অভিজ্ঞতা আছে, ল্যাতিন আমেরিকার আঞ্চলিক সমর্থনও আছে এবং বৃহৎ শক্তিগুলোর কাছে তিনি পরিচিত মুখ। তবে রাফায়েল গ্রোসি, যিনি পারমাণবিক নিরাপত্তা জগতে কাজ করেছেন, তিনিও শক্তিশালী প্রার্থী, বিশেষত যদি রাশিয়া বা চীন বাশেলকে ভোট দেয়। ম্যাকি সালের জন্য আফ্রিকান ব্লকের সমর্থন আছে, কিন্তু জাতিসংঘ সিস্টেমে তার সরাসরি অভিজ্ঞতা কম, এটি একটি দুর্বলতা। আর রেবেকা গ্রিনস্প্যান হতে পারেন একটি সমঝোতার পছন্দ, যদি অন্যরা P5 ভেটোতে বাধা পান। মনে রাখতে হবে, জাতিসংঘ মহাসচিব নির্বাচন কোনো সাধারণ গণতান্ত্রিক নির্বাচন নয়। এখানে পর্দার আড়ালে কূটনীতি শেষ কথা বলে। প্রিয় দর্শক, জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা। এর সিদ্ধান্ত ঠিক হবে না মঞ্চে, বরং হবে বন্ধ দরজার আলোচনায়। বাংলাদেশের জন্য একটি সুসংবাদ হলো, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে। এটি বাংলাদেশের জন্য বৈশ্বিক মঞ্চে এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ডক্টর ইউনূসের নাম আলোচনায় থাকাটাই বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী না হলেও তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত।
আগামী কয়েক মাসে জুলাই আগস্টে নিরাপত্তা পরিষদে স্ট্রপোল হবে এবং সম্ভবত অক্টোবরের মধ্যে আমরা জানতে পারব পৃথিবীর পরবর্তী সর্বোচ্চ কূটনীতিক কে। প্রিয় দর্শক, এই নির্বাচনের প্রতিটি আপডেট নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।